স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। সাথে আছি আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি সঞ্জিদা ইসলাম। ছুটির দিন বাদে বুধবার থেকে রাজধানীর সব বাসে পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারবেন শিক্ষার্থীরা। সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বলেছেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীদের হাফ পাস সুবিধা দিতে সম্মত হয়েছে বাস মালিকরা। এমন সুবিধা সারা দেশে চালু করার দাবি জানিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, হাফ পাস চালু করতে হবে নৌ ও রেলপথেও। এদিকে সহপাঠী নিহতের ঘটনায় দিনভর রাজধানীর রামপুরা মতিঝিলে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষার্থীরা। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বন্ধু সহপাঠী হত্যার বিচারের দাবিতে উত্তাল রামপুরা। ক্লাসে যোগ না দিয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন স্কুল ছাত্র মাইনুদ্দিন হত্যার বিচার নিয়ে। রাস্তা অবরোধ করে দিনভর বিক্ষোভ করেন তারা। নটরডেম কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার এক সপ্তাহ না যেতেই এবার বাস চাপায় স্কুল ছাত্র মারা যাওয়ার ঘটনায় বাকরুদ্ধ শিক্ষার্থীরা। আন্দোলন হয় মতিঝিল, ধানমন্ডি সহ আরো কয়েকটি এলাকায়। দাবি জানান নিরাপদ সড়কের, নিরাপদভাবে বেঁচে থাকার। রেপ হচ্ছে কি না হচ্ছে এই দেশে, আমরা আর কিছু চাই না, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। স্টুডেন্টের জন্য এবং কি সারা বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ সড়ক চাই। যতদিন এটা নিরাপদ না হবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। দাবিগুলো মেনে নেওয়া হোক, যদি মেনে না হয় তাহলে ভাই দেশ থাকবে না। এমন আন্দোলনের সময় মঙ্গলবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ ঘোষণা দিয়েছেন, শিক্ষার্থীদের হাফ পাস ভাড়া মেনে নেয়ার, তবে তা কার্যকর হবে শুধু রাজধানীর পরিবহনে। 1 ডিসেম্বর থেকে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করা হবে। সেক্ষেত্রে হাফ ভাড়া প্রদানের সময় স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমী ছুটি এবং অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। সংবাদ সম্মেলনে রামপুরায় বাস চাপায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, বাস চলাচলের নৈরাজ্য বন্ধে 9টি টিম করেছে মালিক সমিতি। আমাদের 9টি টিম মালিক শ্রমিকের প্রতিদিন রাস্তায় কাজ করতেছে, প্রতিদিন এই বিষয়গুলো তদারকি করতেছে। এখানে ড্রাইভারেরও অনেক সমস্যা আছে। তবে মালিক সমিতির এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে, অন্যান্য দাবি আদায় বুধবার ফের ক্যাম্পাসে আন্দোলনে নামবেন তারা। ঢাকা সহ সারা দেশের সকল জেলা, উপজেলা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করবেন। শিক্ষার্থীরা বলছেন, তাদের পুরো 9 দফাই মানতে হবে। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসনের কিছু হয়ে গেলে সরকার জনগণের হাত থেকে রেহাই পাবে না। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তি আর বিদেশি চিকিৎসার দাবিতে বিভাগীয় সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। সমাবেশে বিএনপি নেতারা বলেন, এবার সরকার পতনের এক দফার আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। মারুফুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনে বিভাগীয় সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপি অফিসের সামনের সড়ক আর আশপাশের পুরো এলাকায় ছিল নেতাকর্মীদের দখলে। দলের প্রধানের মুক্তি আর বিদেশে চিকিৎসার দাবিতে উত্তাল ছিল সমাবেশ। সমাবেশে দলের মহাসচিব খালেদা জিয়ার শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে বলেন, আইনতই সরকারি পারে তার বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে। লাখো জনতার এই যে ঢল নেমেছে, এই ঢলেই প্রমাণিত হয়েছে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যদি অবিলম্বে তার চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না হয়, তাহলে এই দেশের মানুষ কখনোই চুপ করে বসে থাকবে না। এর আগে সিনিয়র নেতারা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে এক দফার আন্দোলনের আহ্বান জানান। কেউ কেউ প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেন ক্ষমতাসীন দলকে। বিএনপি মনোনয়নে খেলা হবে, সেই খেলায় কে জিতে কে হারে সেইটা আমরা দেখে নেব। হাসিনা শুভ বুদ্ধির উদয় হোক, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন, অবিলম্বে তার বিদেশ
কাছে চিকিৎসার ব্যবস্থা করুন। বিএনপির এই বিভাগীয় সমাবেশ থেকে দলের কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে জোর দাবি জানিয়েছেন খালেদা জিয়ার মুক্তি এবং সেই সাথে বিদেশে উন্নত চিকিৎসার জন্য, নইলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। শুধু ঢাকা নয়, দেশব্যাপী একই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ফরিদপুর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এবং কুমিল্লায় কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে সমাবেশ করেছে বিএনপি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে জাতিসংঘ, জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছে, কিন্তু তারা এখন সামাজিক সমস্যা সৃষ্টি করছে। তাদের উচিত নিজ দেশে ফিরে যাওয়া। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ ভারতের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বাড়াতে আখাউড়া আগরতলা রেল রুট পুনরায় চালু করা হবে। বৈঠকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ভারত সফরকালীন এক আলোকচিত্র উপহার দেন ভারতীয় হাই কমিশনার। রেড লিস্ট বা ঝুঁকির তালিকা থেকে বাংলাদেশের নাম উঠিয়ে নিল ভারত। আগামী 4 ও 5 ডিসেম্বর শান্তি সম্মেলন এবং বিজয় দিবস উদযাপনের বিভিন্ন ইভেন্ট থাকায় বাংলাদেশের অনুরোধে দিল্লি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশকে 20,06,400 ডোজ টিকা উপহার দেয় ফ্রান্স। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালিক, ফ্রান্সের রাষ্ট্রদূত জেম মেরিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টিকা হস্তান্তর শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশকে 5,30,000 ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেবে সুইডেন। অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশের নাম ঝুঁকির তালিকা থেকে তুলে নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা বলেছি, দেখো আমাদের দেশে আর কোনো মৃত্যু টিত্যু নাই, 1-2 আমাদের গত অনেক দিন ধরে আমাদের ইনফেকশন রেট ইজ বিলো 2। আমরা তোমাদের থেকে বেটার, আর তোমরা আমাদের রেড লিস্ট রাখছো কেন? আর সাউথ আফ্রিকার, ইংল্যান্ডের মতো কি ইতালির মতো দলবল করে করে আমার দেশে সাউথ আফ্রিকা থেকে কেউ আসতেছে না। 1-2 আসে, আর তোমরা আমাদের এটা রেখেছো, এটা ঠিক করো নাই। তারা আমাদের কথা শুনেছেন, আমাদের রেড লিস্ট থেকে উঠতে পেরেছে। ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার করোনা দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এছাড়াও সবাইকে ভ্যাকসিন নিতে উৎসাহ দিতে নো ভ্যাকসিন নো সার্ভিস নীতিতেও যেতে চান তারা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভা বসে মঙ্গলবার দুপুরে। সভা শেষে দেশে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে দেয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। আফ্রিকার দেশগুলো থেকে দেশে ফিরতে সকলকে নিরুৎসাহিত করা, ফ্লাইট বাতিল ও দেশে ফিরলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতের উপর জোর দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। প্রয়োজনে তা নিয়ন্ত্রণে অনুরোধ করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। অন্য দেশ থেকে বাংলাদেশে ফেরার সুযোগ থাকলেও সংক্রমণ পরিস্থিতি খারাপ হলে মানতে হবে কোয়ারেন্টাইন। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন অনুষ্ঠান সীমিতকরণ সহ রয়েছে আরো কিছু সিদ্ধান্ত। যারা আফ্রিকান দেশ থেকে আসবে তাদের 14 দিনের দেশের জ্যেষ্ঠ নাগরিকদের সুরক্ষায় ও করোনার নতুন ভ্যারিয়েন্ট পরিস্থিতি বিবেচনা করে ষাটোর্ধ্ব নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বুস্টার ডোজটা আমরা আশা করি আমরা এটা নিয়ে এখন আমাদের মন্ত্রণালয় বসবে, আমাদের ডিজি অফিস নিয়ে বসবে, বসে আমরা দিনক্ষণ ঠিক করব। বাট মোটামুটি একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। তবে গেল 1 মাসে দক্ষিণ আফ্রিকা থেকে 240 জনের দেশে ফেরা এই মুহূর্তে ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকে। মন্ত্রী জানান, কন্ট্যাক্ট ট্রেসিং এর চেষ্টা চলছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অবস্থান শনাক্ত করা মুশকিল হয়ে পড়ছে। আমাদের দেশে 240 জন লোক আসছে সাউথ আফ্রিকা থেকে গত 1 মাসে, এবং তাদেরকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করার চেষ্টা করছি, কিন্তু আফসোসের বিষয় তারা সকলে তাদের মোবাইল ফোন বন্ধ করে রাখছে। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সকলকে ভ্যাকসিনে উৎসাহিত করতে নো ভ্যাকসিন নো সার্ভিস নীতি অনুসরণের পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। না হয়ে থাকে আমরা আবার ওটাকে ওখানে ব্যবহার করব। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রায় 17
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় সতর্কতা স্বরূপ ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ থেকে আগত যাত্রীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসা 7 প্রবাসীর বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। মাসুক হৃদয়ের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা প্রবাসী 7 জন দেশে ফিরে ভুল ঠিকানা দিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় ওমিক্রন নিয়ে জরুরি বৈঠকে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি সিদ্ধান্ত নেয় আফ্রিকা ফেরতদের বাড়ির সামনে কোভিড-19 লেখা টাঙানো সহ কঠোর হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের। তাদেরকে আমরা যাতে বাধ্যতামূলক যে আছে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয় এবং তাদের কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা সে বিষয়টি খোঁজ খবর নিয়ে আমরা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেই। দুপুরে কসবা, নবীনগর ও বাঞ্ছারামপুরে তাদের বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে দেয় উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন থেকে আমরা সবাই এসে আমাদের যে যারা সাউথ আফ্রিকা থেকে এসেছেন তাদের যে হোম কোয়ারেন্টাইনটা তারা নিশ্চিতভাবে পালন করেন, আমরা এটা নিশ্চিত করেছি। জেলার সিভিল সার্জন জানান, সোমবার আফ্রিকা থেকে আগতদের তালিকা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে। তাদের পরীক্ষা করে করোনা ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংক্রমণ বিস্তার না ঘটে সেজন্য হোম কোয়ারেন্টাইনের যথাযথ ব্যবস্থা আমরা নিব। আমাদের আখাউড়া যে স্থলবন্দর রয়েছে সেখানে আমাদের মেডিকেল টিম কাজ করছে। এ পর্যন্ত জেলায় 12,416 জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 180 জনের। এবং টয়লেট যদি অ্যাটাচ থাকে তাহলে খুবই ভালো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বব্যাপী বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাস মোকাবেলায় দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে বিশ্বের অন্তত 17 দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এরই মধ্যে বিশ্বের অন্তত 17টি দেশে ছড়িয়ে পড়েছে। যদিও এর ভয়াবহতা নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা কেউ দিতে পারেননি। গেল দিনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল এই ভ্যারিয়েন্ট কতটা ভয়াবহ তা তাদের জানা নেই। তবে একদিন পরেই সংস্থাটি বলছে করোনার নতুন ধরন বিশ্বকে অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রেখেছে। This pestilence, one that we can prevent. নতুন ভেরিয়েন্ট মহামারীর পুরো চিত্র আরো বিপর্যয়কর করে তুলতে পারে। এর শক্তি অনেকটাই বেশি। বিপর্যয় এড়াতে বিশ্বকে প্রস্তুত থাকতে হবে। Instead of meeting in the aftermath of the pandemic, এদিকে করোনার নতুন ধরন নিয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে ভ্যারিয়েন্টটি নিয়ে তারা কোনো ঝুঁকি নেবে না। শীঘ্রই তারা জরুরি ভিত্তিতে G7 বৈঠক ডাকবে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি মনে করছেন ভ্যারিয়েন্টটি অধিক সংক্রামক। তবে যুক্তরাষ্ট্রে লকডাউন কিংবা বিধিনিষেধ বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি উদ্বেগের, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি আশা করছেন প্রচলিত টিকাগুলো অমিক্রনের বিরুদ্ধেও কাজ করবে আর বুস্টার ডোজ সুরক্ষা বাড়াবে। এখন পর্যন্ত বিশ্বের প্রায় 40টির বেশি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও সংক্রমণের শঙ্কার মাঝেই সীমান্ত খুলে দিয়েছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসা একজনের দেহে ডেল্টার চেয়ে ভিন্ন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাই তো সীমান্তে আরও কড়াকড়ি করছে দেশটি। এদিকে ভ্যাকসিন সংকটে আফ্রিকার দেশগুলোকে 100 কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। মাসুদ রানা, নিউজ 24। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এই সময় নতুন করে শনাক্ত হয়েছেন 273 জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট মারা গেলেন 27,981 জন আর মোট শনাক্ত হলেন 15,76,284 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 368 জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন 15,40,965 জন। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 1,88,751টি। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই। মঙ্গলবার বেলা 2:30টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি মারা যান। বুধবার তার মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই নজরুল গবেষকের কর্মময় জীবনের অবসান ঘটল 87 বছর বয়সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল শেষবারের মতো আসবেন প্রিয় অধ্যাপক রফিকুল ইসলাম। আরও জানাচ্ছেন মাসুদা লাবনী।
শিল্প, সাহিত্য, রাজনীতি সব ক্ষেত্রে বিচরণ করেছেন আজন্ম শিক্ষক অধ্যাপক রফিকুল ইসলাম। গত 7 অক্টোবর পেটে ব্যথা নিয়ে ভর্তি হন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। পরে ফুসফুসে পানি জমার বিষয় পরীক্ষায় ধরা পড়ে। তার কাজের পরিধি ছিল শূন্যও এবং যে কারোর জন্য তিনি ছিলেন এক উদাহরণ। 1957 সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ও নজরুল গবেষণায় নিয়োজিত হন। একসময় বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এছাড়াও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ট্রাস্টি বোর্ডেরও সদস্য ছিলেন। 2018 সালের 19 জুন তাকে জাতীয় অধ্যাপক ঘোষণা করে সরকার। জীবনের শেষ সময়ে তিনি কবি নজরুল ইনস্টিটিউটের সভাপতি হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন। 2018 সালের 3 ডিসেম্বর এই পদে যোগ দিয়েছিলেন তিনি। তাদের পৈতৃক নিবাস চাঁদপুরের মতলবে। বাবা ছিলেন চিকিৎসক। দেশভাগ থেকে স্বাধীনতা সংগ্রাম সব আন্দোলনে তিনি হয় হাজির ছিলেন বা নিজে করেছেন। ভাষা আন্দোলনে যেসব ছবি এখন দেখা যায় তার বেশিরভাগই তার তোলা। রফিকুল ইসলাম তার নজরুল গবেষণা দিয়ে পরিচিত হয়েছিলেন জনমানুষের কাছে। এই বরেণ্য শিক্ষাবিদের মৃত্যুতে আমরা হারালাম এক স্বাধীনতা যোদ্ধা, ভাষা আন্দোলনের এক ভাষা সৈনিককে। তার পরিবারের যে ক্ষতি হলো, রাষ্ট্রের যে ক্ষতি হলো, জাতির যে ক্ষতি হয়ে গেল, সেটা আর কোনোদিন পূরণ হবার নয়। আজীবন কাজ করে যাওয়া এই শিক্ষক বাতিঘর হয়ে থাকবেন তার শিক্ষার্থীদের মানসে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সব কেন্দ্রে এবার ইভিএম এ ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে 16 জানুয়ারি। মঙ্গলবার বিকেলে কমিশন সভা শেষে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। এর আগে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় ভোটের তারিখ অনুমোদন দেওয়া হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন 15 ডিসেম্বর পর্যন্ত। 20 ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 27 ডিসেম্বর এবং ভোট হবে 16 জানুয়ারি। একই তফসিলে টাঙ্গাইল 7 উপনির্বাচন এবং 5 পৌরসভাতে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এগুলোতেও ভোট হবে ইভিএমে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 15 ডিসেম্বর 2021। মনোনয়নপত্র বাছাই 20 ডিসেম্বর 2021। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 27 ডিসেম্বর 2021 এবং ভোট গ্রহণ 16 জানুয়ারি। তৃতীয় দফা ইউপি নির্বাচনী সহিংসতায় কিশোরগঞ্জে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কয়েক জেলায় গেল দুদিনে প্রাণ হারালো 14 জন। এছাড়া জাল ভোট কেন্দ্র দখল সহ নানা অভিযোগে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর সহ বেশ কিছু স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি। লক্ষ্মীপুর রামগঞ্জে নির্বাচনী সহিংসতায় সাজ্জাদুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় পৃথক স্থানে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 10 জন। নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেছে 3 জনের। ঠাকুরগাঁয়েও মারা গেছেন 3 জন। কুমিল্লায় কাউন্সিলর সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ দাস হত্যা মামলার 2 আসামি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহতরা হলেন সাব্বির হোসেন ও সাজন। এই ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। এই মামলার প্রধান আসামি শাহুলকে গ্রেপ্তার না করার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পুলিশ বলছে সোমবার রাত 1:45টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোহেল হত্যা মামলার আসামিদের ধরতে সাংরাইশ এবং নবগ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে কয়েকজন পালিয়ে যায়। ঘটনার পর গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নাম হলো সাব্বির, আরেকজন নাম হলো সাজেন। ওরা নাকি কাউন্সিলর সাহেবের এজার নামে আসে। আমাদের লোক আহত হয়েছে, হাসপাতালে আছে। আমরা তো মোবাইল টিম ছিলাম, আমরা নিয়ে আসছি হাসপাতালে। ডাক্তার সাহেব মৃত ঘোষণা করছেন।
এদিকে সোহেল হত্যা মামলার 2 আসামি বন্দুকযুদ্ধে নিহত হওয়ার খবরে কাউন্সিলর কার্যালয়ের সামনে জড়ো হন এলাকাবাসী। তারা মামলার প্রধান আসামি শাহ আলমকে দ্রুত গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল করে। সুহেল ভাইকে যে হত্যা করাইছে তাদের মূল আসামিকে তাদের হত্যা চাই এবং শাহ আলম জেল সুহেলের হত্যা আমরা চাই। সমাজবাসী ওকে যাতে কেউ যাতে জায়গা না দেয়, আমাদের এই সমাজে আমরা ওর কোনো স্থান চাই না, আমরা ওর কোনো জায়গা চাই না। গত 22 নভেম্বর বিকেল 4টায় নগরীর সুজানগরে তার নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে খুন হন কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা নামের এক আওয়ামী লীগ নেতা। হত্যাকাণ্ডের একদিন পর মঙ্গলবার রাতে নিহত সোহেলের ছোট ভাই বাদী হয়ে 11 জনের নাম উল্লেখ করে 22 জনের নামে মামলা করে। এর মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, আর বন্দুকযুদ্ধে মারা গেল 2 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত বেশিরভাগ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, আর কিছু প্রকল্পগুলো বাস্তবায়নের পথে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আনিসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আতিক বলেন, মেয়র আনিসুল হক পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট ঢাকার স্বপ্ন দেখতেন। তিনি শুধু নগরপিতা হিসেবেই নন, মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও ছিলেন। এজন্য অপরিকল্পিত ঢাকাকে সবার সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে বলে মন্তব্য করেন উত্তর সিটি মেয়র। আনিস ভাই, আপনার স্বপ্ন কিন্তু আমরা মোটামুটি ম্যাক্সিমাম গুলাই কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের স্বপ্ন পূরণ করেছি। এছাড়াও আপনি আমার সাথে বিভিন্ন সময় আলাপ করতেন, ওগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করছি, যে খালগুলা কিভাবে করা যায়, রাস্তার ট্রাফিক ব্যবস্থা কিভাবে করা যায়, সবকিছু নিয়ে কাজ করছি। আমরা দোয়া করি রাব্বুল আলামিন যেন আনিস ভাইকে বেহেশত নসিব করুক এবং ওনার পরিবার যারা আছেন পরিবারের সবাইকে সুস্থতা রাখুক। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রূপকল্প 2021 বাস্তবায়ন ও দেশের উন্নয়নে প্রত্যক্ষ কর বাড়ানোর বিকল্প নেই। এক্ষেত্রে যথাযথ আয়কর দিয়ে দেশের উন্নয়নে শিল্প মালিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার আয়কর দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, বিদ্যমান করদাতাদের ওপর করের বোঝা চাপিয়ে না দিয়ে সারা দেশে করের আওতা বাড়াতে হবে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। প্রতি বছর 30 নভেম্বর পালিত হয় জাতীয় আয়কর দিবস। এছাড়া 2010 সাল থেকে জাতীয় রাজস্ব বোর্ড কর মেলার আয়োজন করে আসলেও গেল 2 বছর ধরে করোনা মহামারীর কারণে বন্ধ মেলা। তবে আয়কর মেলা অনুষ্ঠিত না হলেও দেশব্যাপী 31 কর অঞ্চলের 649 সার্কেলে অনেকটা মেলার আবহে করদাতাদের সেবা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। 2020-21 অর্থ বছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন মঙ্গলবার। আয়কর দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের এই কর সভা, যেখানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি হলেও দক্ষিণ এশিয়ায় এখনও বাংলাদেশের কর জিডিপি অনুপাত সবচেয়ে কম। আমরা এক্সপোর্টের উপর নির্ভর করছি শুধু আরএমজির উপরে। আমাদের আরও অনেকগুলি সেক্টর আছে যারা এই জায়গায় যেতে পারে। অবশ্যই বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও কম। নতুন জালটা বাড়ানো দরকার, ট্যাক্স নেটটা বাড়ানো দরকার। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান দেশীয় শিল্পের সক্ষমতা বাড়াতে আরও নতুন বিনিয়োগের আহ্বান জানান উদ্যোক্তাদের। আয়কর এবং ভ্যাটের অনেক স্কোপ রয়েছে, আনট্যাপড জায়গা রয়েছে। আয়কর এবং ভ্যাটের জায়গাগুলোকে আমরা খুঁজে বের করবো এবং সেগুলোকে অ্যাড্রেস করবো। তাহলে আমরা 30 সালে 19% ট্যাক্স জিডিপি রেশিও এবং 41 সালের ভিতরে 24% ট্যাক্স জিডিপি রেশিও, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। রূপকল্প 2041 ও উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণে প্রত্যক্ষ কর বাড়ানোর বিকল্প নেই বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান দেশের উন্নয়নে যথাযথ আয়কর দিয়ে পাশে থাকার। দেশের বিত্তবান ও সম্পদশালী মানুষের কাছে এবং ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠানের মালিকদের কাছে আমার অনুরোধ থাকবে, করযোগ্য আয়ের ওপর কর দিয়ে আপনারা দেশের রাজস্ব বাড়াতে ও দেশের উন্নয়নে সহযোগিতা করুন। গেল বছর 50 লাখের বেশি টিআইএনধারী করদাতার মধ্যে আয়কর রিটার্ন জমা দেন 22 থেকে 23 লাখ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 আন্তর্জাতিক। 400 বছরের ব্রিটিশ রাজতন্ত্রের অবসান ঘটিয়ে পৃথিবীর নতুন প্রজাতন্ত্র হিসেবে পরিচিতি পেল বার্বাডোস। রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরে গেল রানী এলিজাবেথের নাম। দেশটির 55তম স্বাধীনতা দিবসে ব্রিটেনের রাজকীয় পতাকার বদলে উঠল তাদের
নিজস্ব পতাকা। ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিন্স চার্লস। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। অবশেষে ঔপনিবেশিকতা ও দাসত্বের সব শৃঙ্খল ঝেড়ে ফেলে বিশ্বের প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জন্ম নিল বার্বাডোস। মঙ্গলবার থেকে ক্ষুদ্র ক্যারিবীয় দেশটির রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকছেন না রানী দ্বিতীয় এলিজাবেথ। তার স্থলে দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেম স্যান্ড্রা মেসন, যিনি এর আগে ছিলেন বার্বাডোসের গভর্নর জেনারেল। 1966 সালে ব্রিটেনের কাছ থেকে রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীনতা পেলেও কাগজে কলমে রাষ্ট্রপ্রধানের পদে ছিল ব্রিটিশ রানী এলিজাবেথেরই নাম। তবে এবার আনুষ্ঠানিকভাবেই হলো ক্ষমতা হস্তান্তর। নতুন প্রেসিডেন্টের হাতে দায়িত্বভার তুলে দিতে প্রধানমন্ত্রী মিয়ার আমর মোটলির আমন্ত্রণে বার্বাডোসে উপস্থিত ছিলেন প্রিন্স চার্লস। বিশেষ এই দেশের ভবিষ্যতের সমৃদ্ধি ও মঙ্গলের জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমি সবসময় বার্বাডোসের বন্ধু ভাববো নিজেকে। প্রায় 400 বছর আগে বার্বাডোসে প্রথম পৌঁছেছিল ব্রিটিশ জাহাজ। তারপর দেশটিকে সুগার কলোনিতে পরিণত করে ব্রিটিশরা। সেখানে চাষ করার জন্য আফ্রিকা থেকে জোর করে মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দেশটির অধিকাংশ মানুষেরই মূল আফ্রিকায়। প্রজাতন্ত্র হলেও বর্তমানে কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশের মধ্যে থাকছে বার্বাডোস। এই গোষ্ঠীর সদস্য মোট 54টি দেশ। নিবিড় আমিন, নিউজ 24। এবার নিউজ 24 স্পোর্টস। চট্টগ্রাম টেস্টে বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল পাকিস্তান। প্রথম টেস্টে সফরকারীদের জয় 8 উইকেটে। 202 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে বিনা উইকেটে 109 রানে দিন শেষ করা পাকিস্তান পঞ্চম দিনেও দেখে শুনে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে থাকে। তবে দলীয় 151 রানে বাংলাদেশের হয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন মেহেদী মিরাজ। 73 রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আব্দুল্লাহ শফিককে। আরেক প্রান্তে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির পথে হাঁটতে থাকা আবিদ আলীকে নার্ভাস 90s-এ আটকান তাইজুল ইসলাম। এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি পাকিস্তানকে। আজহার আলী আর বাবর আজমের জুটি জয়ের বন্দরে পৌঁছে দেয় পাকিস্তানকে। এদিকে আগামী 4 ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টকে সামনে রেখে 20 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চোটে পড়ায় পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে খেলেননি শকিব আল হাসান। দ্বিতীয় টেস্টেও খেলবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। অবশেষে ফিট হয়ে ওঠায় ঢাকা টেস্টের দলে রাখা হয়েছে তাকে। শকিবের সঙ্গে দলে ফিরেছেন তাসকিন আহমেদও। আর প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন টি-20 নিয়মিত মুখ নাইম শেখ। রেজাউর রহমান ও মাহমুদুল হাসান চট্টগ্রাম টেস্টের দলেই ডাক পান প্রথমবারের মতো। টেস্ট শুরুর আগের দিন দলে ডাকা হয় 2 পেসার খালেদ আহমেদ ও শহীদুল ইসলামকে। এই 4 খেলোয়াড়কে মিরপুর টেস্টের দলেও রাখা হয়েছে। নিউজ 24 সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।